হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো আজকের ভিডিওতে আমরা জিএনএম এন্ট্রান্স 2022 প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো তোমাদের 115 নম্বরের যে এন্ট্রান্স পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করাচ্ছে, তাতে তোমাদের মোটামুটি কত নম্বর পেলে একটা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলে তোমার অ্যালটমেন্ট হতে পারে বা চান্স পেতে পারো, তো সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এই 115 নম্বরের মধ্যে সেফ স্কোর কত। তো তোমাদের একটা প্রথমেই বলে রাখি যে তোমরা প্রচুর স্টুডেন্ট কমেন্ট করো বা জানতে চাও যে কাট অফ কত যাবে। তো দেখো, এইটা একটা এন্ট্রান্স পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু কাট অফ ব্যাপারটা লাগু হয় না। এক্ষেত্রে প্রি এক্সামিনেশন বা পোস্ট এক্সামিনেশন স্টেজেও কিন্তু এটাকে সেভ স্কোরই বলা হবে। তার কারণ হচ্ছে কাট অফ ব্যাপারটাই লাগু হয় হচ্ছে তোমার এসএসসি পিএসসি এরকম যে গভর্নমেন্ট বডিগুলো সরকারি চাকরি পরীক্ষা নেয়, সেখানে লাস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেটের মার্কসকে ধরে কিন্তু কাট অফ মার্কস ডিটারমিনেশন করা হয়। আর এটার ক্ষেত্রে ভিন্ন এই কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষায় অ্যাপিয়ার করবে তারা প্রত্যেকেই কিন্তু তাদের মার্কসের ভিত্তিতে একটা র্যাঙ্ক পাবে এবং র্যাঙ্কের ভিত্তিতে অনলাইন কাউন্সিলিংয়ের সুযোগের মাধ্যমে তারা কিন্তু গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন এনটিএসগুলোতে অ্যালটমেন্ট পাবে। তো এর জায়গাতেই কিন্তু আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাট অফ মার্কস অ্যান্ড সেফ স্কোর। তো এর জন্যই এটাকে কিন্তু আমরা সেফ স্কোর বলবো। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোনো পিডিএফ আকারে লাস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেটের নাম বা নাম্বার এরকম কোনো কিছু ডিসক্লোজ করে না। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লগ ইন করে তাদের মার্কস এবং র্যাঙ্ক কার্ড দেখতে পায়, মানে তাতে র্যাঙ্ক কার্ডের মধ্যে মার্কস র্যাঙ্ক সমস্ত কিছু যাবতীয় থাকে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো হয়। তাহলে এই যে কনভেনশন যেটা আমি বলতে চাইছি সেটা তোমরা আশা করি বুঝতে পারলে, এবং এই অনুযায়ী এটাকে কিন্তু সেভ স্কোরই বলতে হবে। বিভিন্ন মাধ্যমে তোমরা কাট অফ শুনে থাকবে, তো সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এখন দেখো তোমাদের প্রথমে যে আইডিয়াটা আমি দেবো, তোমরা প্রচুর স্টুডেন্ট বলো যে স্যার 4টি শিফটে পরীক্ষা হবে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে নোটিফিকেশন সেই অনুযায়ী। তো তাহলে 4টি শিফটে কি 4টা আলাদা কোশ্চেন হবে? অবভিয়াসলি তোমাদের 4টে আলাদা কোশ্চেন হবে। তাহলে 4টে আলাদা কোশ্চেন হলে কীভাবে তোমাদের মূল্যায়ন বা এভালুয়েশন করা হবে সেই বিষয়ে তোমরা জানতে চাও। তো তোমাদেরকে বলে রাখি যে 4টে শিফটে যা যা কোশ্চেন হবে সেই অনুযায়ী কিন্তু কোনো নর্মালাইজেশনের ব্যাপার এখানে কাজ করে না। নর্মালাইজেশনের কনসেপ্টটা কমপ্লিটলি কিন্তু কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে হয়। এটা পেন পেপার মোডের পরীক্ষা, এখানে কিন্তু কোনো মানে নর্মালাইজেশনের ব্যাপার হবে না। গত বছরও 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু অ্যাজ পার কোশ্চেন যেরকম করে স্টুডেন্টরা অ্যাটেম্প্ট নিয়েছে সেই অনুযায়ী তাদের যা মার্কস এসছে সেই মার্কসের ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক দেওয়া হয়েছিল। তো এই একই ব্যাপারটা এবছরও লাগু হবে এবং এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মানে জেনারেল কনভেনশন বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারলে আশা করি। এখানে কোশ্চেন আলাদা হবে, তোমাদের যার যে শিফটে পরীক্ষা পড়বে সেই শিফটে যাবে, পরীক্ষা দেবে এবং তার পরবর্তীতে সেই অনুযায়ী তোমার র্যাঙ্ক আসবে। ঠিক আছে, মানে মার্কসের ভিত্তিতে টোটাল বিষয়টি হচ্ছে। এবং তোমরা প্রত্যেকে জানো যে সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল স্ট্রিম বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদনযোগ্য বা অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন স্ট্রিমের যে স্টুডেন্টরা তাদের কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা উচিত বা কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে এক্সট্রা ফোকাস দেওয়া উচিত বা কোন জায়গাগুলোতে একটু কম দেখলেও চলবে, সেগুলো সমস্ত কিছু আলোচনা করব। তো চলো আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু তাতে আমরা প্রবেশ করি। এবং দেখো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া তোমাদের ক্লাসের লিঙ্কগুলো রয়েছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। গত বছর কিন্তু প্রচুর স্টুডেন্টরা আমাদের চ্যানেলের মাধ্যমে বেনিফিটেড হয়েছে। তো প্রথমেই যেটা বলবো যে স্টুডেন্ট ক্লাসিফিকেশন, আমি স্টুডেন্টদেরকে দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আদার্স। আদার্স বলতে কাদেরকে বলতে চাইছি যে আর্টস, কমার্স, ভোকেশনাল এই সমস্ত স্ট্রিমের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আমি আদার্সের মধ্যে রেখেছি। এখন দেখো, সায়েন্স আর আর্টসের স্টুডেন্টদের কী কী সাবজেক্টের ব্যাপারগুলো আছে সেটা আমি একটু আলোচনায় চলে আসি। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে তাদের সিলেবাস দিয়েছে সেখানে কিন্তু বলা আছে 9-10 স্ট্যান্ডার্ডে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথসের কোশ্চেন হবে এবং তোমাদের এইচএস লেভেলে লজিক্যাল রিজনিং, ইংলিশ গ্রামার এবং জেনারেল নলেজের কোশ্চেন হবে। এখন কথাটি হচ্ছে যে লজিক্যাল রিজনিং বলে কোনো সাবজেক্ট 11-12 সিলেবাসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBC HSCর সিলেবাসে কিন্তু নেই। ঠিক আছে, তো তাহলে লজিক্যাল রিজনিং বিষয়টা কি? লজিক্যাল রিজনিং বিষয়টি হচ্ছে যে একটা সাধারণ বুদ্ধিদীপ্ততার জায়গার থেকে সামান্য লজিক আর একটু ম্যাথমেটিক্সের কনসেপ্ট প্রয়োগ করলে কিন্তু লজিক্যাল রিজনিং হয়ে যায়। তো আমরা তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে দেখবে লজিক্যাল রিজনিং। যারা এখনও জানো না যে কী বিষয়টি বা কতটা কঠিন বা কী, এই নিয়ে চিন্তিত রয়েছে অনেকেই, আমরা যেটা দেখি, তো তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এবার যদি চলে আসি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর আদার ব্যাকগ্রাউন্ডের মধ্যে টোটাল বিষয়টাকে আমি কম্প্যারিজন করবো। একটু ভিডিওটা দীর্ঘায়িত হতে পারে, ধৈর্য সহকারে বুঝতে হবে। তো দেখো, 11-12 যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, 11-12 যাদের সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে দেখো তারা কোন কোন বিষয়গুলোকে তাদের সিলেবাসের অন্তর্গত পড়ে। বায়োলজি পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে। এবার তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলছে যে 9-10 সিলেবাস থেকে তাদের লাইফ সায়েন্সের কোশ্চেন হবে। তো বায়োলজি যারা 11-12 পড়ছে তাদের কিন্তু লাইফ সায়েন্স কভার হয়ে যাবে 9-10 লেভেলের। ফিজিক্স, কেমিস্ট্রির থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা কিন্তু কভার হয়ে যাবে এবং ম্যাথস তোমরা ম্যাথের মতন পারবে। ঠিক আছে, কারণ তোমরা সায়েন্স স্ট্রিমে পড়ছো, ম্যাথে তোমার দুর্বলতা থাকার জায়গা নেই, তোমরা এগুলো ডিল করতে পারবে। তাহলে এই জায়গাগুলো বোঝা গেল। এবং তুমি যদি দেখো লাইফ সায়েন্স থেকে কত মার্কস রয়েছে, লাইফ সায়েন্স থেকে তোমাদের 50 মার্কস রয়েছে। ঠিক আছে,
ফিজিক্যাল সায়েন্স থেকে 25 মার্কস রয়েছে, ম্যাথসের থেকে 10 মার্কস রয়েছে। তো এই টোটালটাকে যদি আমরা অ্যামালগামেট করি তাহলে দেখো 85 মার্কস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এখান থেকে সায়েন্স গ্রুপের থেকে রয়েছে, এবং এই 85-এর মধ্যে তোমাকে মিনিমাম কিন্তু 75 ক্যারি করতে হবে। এই যে সায়েন্সের যে পোর্শন তোমরা 11-12 সিলেবাসের থেকে পড়ছো সেখানে 85 থেকে 75 নম্বর কভার করতে হবে, মানে পেতেই হবে মিনিমাম। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমাদের কিন্তু এক্সট্রা মাইলেজ বলতে কি, তোমাদের যেহেতু 11-12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমাদের আর আলাদা করে ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথস পড়ার দরকার নেই। তোমাদের এই সিলেবাসের থেকেই কিন্তু 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এই পোর্শনটা কিন্তু কভার হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের আর আলাদা করে এমফাসিস দেওয়ার দরকার নেই। তো এটাই হচ্ছে তোমাদের এক্সট্রা পয়েন্ট, যে নতুন করে আমি আর তোমাদের কোনো বই পড়তে বলছি না, তোমরা 11-12-এ যা বই পড়েছো সেটাই এর জন্য যথেষ্ট। অতটা লেভেলেরই কোশ্চেন হবে না, তোমাদের 9-10 লেভেলের বেসিক জায়গাগুলো ঠিকঠাক থাকলে পরে হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমরা জীবনের প্রমাণতা, তারপরে বংশগতি, এই চ্যাপ্টারগুলোর থেকে তোমাদের যেমন যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যেহেতু কোর পার্টের মধ্যে চলে যায়, তোমরা এগুলোকে ভালো মতনই ডিল করতে পারবে। তো দেখো এবার লজিক্যাল রিজনিং, আমি যেটা বললাম যে লজিক প্লাস ম্যাথমেটিক্স দিয়ে লজিক্যাল রিজনিং, এই পোর্শনটাও তো খুব একটা জটিল না। এখান থেকে 5টি কোশ্চেন আসবে, দেখবে 3-4টে কোশ্চেন কিছু না পড়লেও এমনি সাধারণ বুদ্ধিদীপ্ততা যদি থাকে কোনো মানুষের, সে কিন্তু লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন, এখানে তো আর ব্যাঙ্কিং লেভেলের কোশ্চেন আসবে না বা এলআইসি এই জাতীয় লেভেলের কোশ্চেন আসবে না, এখানে খুব বেসিক লেভেলের কোশ্চেন আসবে। আমরা তোমাদেরকে যে লেভেলের কোশ্চেনগুলো দিচ্ছি গত বছরও দেখা গেছে যে ওই একই লেভেলের কোশ্চেন এসছে, এবছর কিন্তু একই চিত্র তোমরা দেখতে পাবে। তো ক্লাসগুলো ফলো করো, তো বেনিফিট পেয়ে যাবে। এবার দেখো ইংলিশের ক্ষেত্রে যদি বলছি, ইংলিশ গ্রামার তোমাদের মানে থাকবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে জায়গাটি বলবো যে আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাডভার্ব, এই জাতীয় সেন্সগুলো, গ্রামাটিক্যাল সেন্সগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইংলিশকে ডিল করা যায়। যদি ইংলিশের ক্ষেত্রে কোথাও খামতি থেকে থাকে তাহলে সেই জায়গার জন্য আমি বলবো যে পিকে দে সরকার বা এসপি বক্সি স্যারের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইগুলোকে তোমরা ফলো করতে পারো। তো বুক লিস্ট নিয়ে তোমাদের অনেকের একটা আলোচনার জায়গা থাকে, তো বুক লিস্ট নিয়ে আমি পরবর্তীতে একটা আলাদা সেশন করার ইচ্ছা আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। এবার দেখো জিকের জায়গাতে যদি আমরা চলে আসি, এই জিকের জায়গাটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা, কারণ এখানে হিস্ট্রি কোশ্চেন আসতে পারে, জিওগ্রাফির কোশ্চেন আসতে পারে, স্পোর্টস ইভেন্ট, ন্যাশনাল, অনেক কিছু ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল অনেক জায়গার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। হেডকোয়ার্টার থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, তারপরে তোমার ক্যাপিটাল থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, কারেন্সির থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে হতে পারে, তারপরে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, এরকম অনেক বিষয় আছে। তো মানে তোমরা এই জায়গাগুলোতে যদি একটু খামতি থেকে যায় তাহলে জেনারেল নলেজ নিয়ে তোমাদের আর এক্সট্রা করে চাপ নেওয়ার কোনো জায়গা নেই। তোমরা কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখবে যে তোমাদের যে এই পোর্শনটা অর্থাৎ সায়েন্স গ্রুপের কোশ্চেন কিন্তু তোমাদের আর নতুন করে যেহেতু এফোর্ট দিতে হচ্ছে না, বা যদি তুমি কনফিডেন্ট থেকে থাকো তাহলে তুমি কিন্তু আমি বলবো ইংলিশ গ্রামারের ওপর ভালো করে ফোকাস করো আর জিকের ওপরে ফোকাস করো, যদি তোমার এই জায়গাগুলো তৈরি থাকে। আমি কারণ এখানে যেটা বলছি যে এখানে কিন্তু আর নতুন করে আমি তোমাদেরকে বলছি না যে 9-10 লেভেলের বইগুলোকে তোমরা ফলো করো, যা পড়ে আছো তার থেকে এটা কভার হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে। এবার চলে আসছি আদার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কথা। তো দেখো তোমরা যেহেতু সায়েন্সের থেকে মানে সায়েন্সের সাথে অনেকদিন চর্চায় নেই, 11-12 আর্টসে পড়েছো বা তার পরবর্তীতেও এর আগেও যদি তুমি এইচএস পাস করে গিয়ে থাকো আর্টস মানে আদার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস, কমার্স, ভোকেশনাল থেকে, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে 9-10-এর যে টেক্সট বুক, সেই টেক্সট বুক খুব ভালো করে পড়তে হবে। লাইফ সায়েন্সে বিশেষ করে জোর দেবে, এখান থেকে 50 নম্বর আছে, খুব ভালো করে পড়বে। আর আমি যেটা প্রথমেই বলছি যে তোমাদের ওই জীবনের প্রমাণতা, বংশগতি, এই চ্যাপ্টারগুলোতে মানে তোমাদের একটা ভীতির জায়গা থাকে, সেখানে তোমাদের কিন্তু একটু ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো ক্লাস 10-এর বংশগতি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, যেমন হিমোফিলিয়ার রিলেটেড একটা কোশ্চেন এবার আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এছাড়াও পানেট স্কোয়ার বা চেকার বোর্ড যেটাকে আমরা বলি, সেই রিলেটেড বেশ কিছু কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ, যে ক্রসগুলো যে আছে সেই ক্রসের কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে তোমাদের যেটা হয় যে তোমরা সেগুলো খুব জটিল দৃষ্টিভঙ্গির থেকে দেখো। এর জন্য আমরা দেখি যে যখনই কোশ্চেনের হার্ডনেস একটু তোমাদের সামনে আসে তোমরা সেগুলোকে কিন্তু আর ডিল করতে চাও না, কিন্তু ওই জায়গাগুলোই কিন্তু ডিটারমাইনিং ফ্যাক্টর। আমি পরবর্তীতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসবো, সেখানে তোমরা খুব ভালো করে জায়গাগুলোকে বুঝতে পারবে। তো ফিজিক্যাল সায়েন্সেরও সমস্ত চ্যাপ্টারকে খুব ভালো করে করতে হবে, গাণিতিক সমস্যা করতে হবে। তো আমি দেখো গাণিতিক সমস্যারও তোমাদের ভিডিও দিচ্ছি, সেগুলোকে তোমরা ফলো করো, বাড়িতে কষো, খাতার মধ্যে কষে কষে ওগুলোকে করার চেষ্টা করো, একটু বুঝে আমি সমস্ত ব্যাখ্যা করে দিই যে কেন কোন ফর্মুলা ইউজ করা হচ্ছে কি না হচ্ছে। তো সেগুলোকে বুঝে একটু বইগুলোকে পড়ো। এবং আরেকটা জিনিস বলছি যে ভালো মতন তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলোকে ইউজ করো, এবং প্র্যাকটিস সেটা কিন্তু বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রত্যেক সায়েন্স আর যারাই যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন, প্র্যাকটিস না করলে কিন্তু চর্চা মানে ঠিক ওইভাবে তুমি পরীক্ষার হলে গিয়ে এগুলোকে ডিল করতে পারবে না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথসের ক্ষেত্রে তোমাদের অনেকের একটা ভীতির জায়গা থাকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা ক্লাস 9-10-এর পাশাপাশি 8 থেকে, কারণ 8-এর যদি কোনো জায়গা ক্লিয়ার না থাকে সেখানে একটা মিসিং লিঙ্ক হবে। তো ম্যাথমেটিক্স, শুধুমাত্র ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আদার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে বলছি যে 8 থেকে 10-এর
ঠিক আছে। অ্যারিথমেটিক পোর্শনটা তোমরা করে যাও। তোমাদের ক্ষেত্রে এবছর দেখেছো, গত বছর অ্যারিথমেটিক লেখা ছিল সিলেবাসে, এবছর কিন্তু ম্যাথমেটিক্স লিখে দিয়েছে। তো কাজে সেখানে কিন্তু আমরা জানি যে মানে ম্যাথসের টোটাল পোর্শনটাই আসে, কিন্তু অ্যালজেব্রা বা মেনসুরেশন এই জায়গাগুলোতে ফর্মুলা বেসড কোশ্চেনের জায়গায় তোমাদের একটা ভীতির জায়গা থাকে। তো আমি বলবো যে অ্যারিথমেটিকের পোর্শনকে খুব ভালো করে যাও। প্রফিট লস, তারপরে রেশিও, প্রপোর্শন, এই জাতীয় সমস্ত কিছু যাবতীয় এইগুলোকে ভালো করে দেখে গেলে পরে কিন্তু মানে তোমার কী বলে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এগুলো দেখে গেলে কিন্তু ভালো মতন তোমরা স্কোর করতে পারবে এবং এই রিলেটেড কোশ্চেন আসে। ঠিক আছে, আমি তো তোমাদের ক্লাসগুলো দিচ্ছি, তোমরা দেখো। এবার রিজনিংয়ের পোর্শন আমি ওই যেটা বললাম যে দৈনন্দিন জীবনে আমরা যেটুকু বুদ্ধিদীপ্ততা সম্পন্ন একটা মানুষ হওয়া দরকার এবং তাদের কোনো একটা প্রবলেম, যে আমরা তো ডে টু ডে লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করি, তো সেটাকে ওভারকাম করার জন্য যেটুকু বুদ্ধি দিয়ে আমরা প্রবলেমটা সলভ করি সেটুকু থাকলেই রিজনিং পোর্শন হয়ে যাবে। ইংলিশ কিন্তু তোমাদেরকে একটা অ্যাডভান্টেজ দেবে, কারণ আর্টস স্টুডেন্টদের কিন্তু ইংলিশের প্রতি একটা আলাদা ভালোবাসার জায়গা থাকে। অনেকেই কিন্তু আফটার এইচএস ইংলিশ অনার্স নেওয়ার চিন্তাভাবনা করে। তো ইংলিশ গ্রামারটা তোমরা ভালো করে দেখবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীরা ইংলিশ গ্রামারের কনসেপ্ট একটু খারাপ থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে পিকে দে সরকার বা এসপি বক্সি অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইগুলোকে তোমরা ফলো করো। সেখান থেকে কিন্তু গ্রামাটিক্যাল কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা বলাই চলে যে এসপি বক্সির থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা থাকে। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসপি বক্সি স্যারের বইয়ের থেকে, আমি আবার বলছি, এসপি বক্সি স্যারের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইয়ের থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়, আমরা দেখি এটা। এবার দেখো জেনারেল নলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। জেনারেল নলেজের ক্ষেত্রে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, এই জাতীয় যে ধরনের কোশ্চেনগুলো আসে, বা তোমাদের ধরো অন্যান্য যে সমস্ত জায়গাগুলো, ওই ক্যাপিটাল কারেন্সি যাবতীয় যা যা আছে, এগুলো নিয়ে তোমরা প্রতিনিয়ত চর্চায় থাকো। কাজে সেই জায়গাগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসলে পরে তোমরা এই জায়গাগুলোতে অ্যাডভান্টেজ পাবে। তো তোমাদের জিকের পোর্শনে খুব বেশি এমফেসিস দেওয়ার দরকার নেই। ইংলিশ গ্রামার যদি তোমাদের তৈরি থাকে তাহলে কিন্তু তোমাদের এই জায়গাগুলো হয়ে গেছে। আমি বললাম রিজনিং কিন্তু পরীক্ষার হলে গেলে দেখবে যে কিছু না কিছু করলেও মিনিমাম 5টা কোশ্চেন আর যে তোমাদের আসতে চলছে তাতে 3টে কোশ্চেন হেসে খেলে করে দিয়ে আসতে পারবে। তো যেটা বলবো যে তোমরা যেহেতু সায়েন্সের সাথে চর্চায় নেই, তোমরা কিন্তু এই পোর্শন থেকে কোনো চ্যাপ্টারকে বেছে পড়তে যেও না যে হ্যাঁ সিলেক্টিভ পড়বো। সিলেক্টিভ পড়ার কিন্তু এখানে জায়গা নেই। এই কারণে বলছি যে 4টে শিফটে এক্সাম হবে, কোন শিফটে কীরকমভাবে কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এর জন্য বলছি ডাইভার্সিফাইড ওয়েতে বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো এবং মানে পাশাপাশি বইয়ের সবগুলো চ্যাপ্টারকে পড়ে নিয়েই কিন্তু এই জায়গাগুলোতে আসো। তাহলে দেখবে যে অনেকটা হেল্প হবে। এবং বাড়িতে একটা খাতা মেনটেন করো যেখানে যে আননোন কোশ্চেনগুলো তোমরা পাবে সেগুলোকে পরপর সাবজেক্ট ওয়াইজ তোমরা নোট ডাউন করে যাও। পরীক্ষার আগে কিন্তু সেটা তোমায় একটা এক্সট্রা বেনিফিট দেবে। তো যাই হোক, আমাদের ক্লাসগুলো যাচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো। এবার যে জায়গায় চলে আসবো যে সেভ স্কোরের জায়গাতে, তো দেখো সেভ স্কোরের ক্ষেত্রে প্রথমত যেটা বলি যে আমরা যদি দেখি মেল ফিমেল বোথ আর অ্যাপ্লিকেবল ফর জিএনএম, মানে জিএনএম, এবং কিন্তু এএনএমের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলটাই অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা যদি দেখতে যাই জিএনএম এএনএম টোটালটা আর আলাদা করে কোনো কাট অফ বা সেভ স্কোর, কাট অফ তো প্রথমেই বললাম যে তোমরা যে কাট অফের ব্যাপারটা বলো সেটা মিসকনসেপশন। তো সেভ স্কোর বলার জায়গা নেই। তো আমি মূলত যেটা বলছি যে মূলত তোমরা 75% থেকে 80% এটাকে একটা সেভ স্কোরের রেঞ্জ ধরতে পারো। তো তাহলে আমরা যদি দেখি 115 75% মানে হচ্ছে 86, এবং 115 80% মানে হচ্ছে 92। তো এর মাঝামাঝি বলা যায়, মোটামুটি আমরা ধরে নিতে পারি এর মাঝামাঝি বলা যায় যে 90 মার্কস হচ্ছে একটা সেভ স্কোর। তো 90 মার্কস কিন্তু তোমাদের এই আউট অফ 115 90 মার্কস কিন্তু একটা টার্গেট নিয়ে তোমাদের যেতে হবে। এবং এই মার্কসটি করলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা অনায়াসে একটা ভালো জায়গায় মানে পৌঁছে যেতে পারো। এবং আরেকটা বিষয়কে বলে দিচ্ছি যে এই যে 90 মার্কস বলছি, এটা কিন্তু ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্টের পরবর্তীতে তোমরা এই মার্কসটিকে ধরে নিয়ে চলো। এখন প্রি এক্সামিনেশন কন্ডিশনে 90 বলছি, পরবর্তীতে পোস্ট এক্সামিনেশন কন্ডিশনে আমরা দেখবো যে কী ধরনের কোশ্চেন আসে এবং তার মানে স্টুডেন্টরা কীরকমভাবে অ্যাটেম্প্ট করতে পারে। তো সেগুলো অনুযায়ী পরবর্তীতে আবার ডিসকাশনে আসবো, সেটা আফটার এক্সামিনেশন বা পোস্ট এক্সামিনেশন ফেজে। কিন্তু এটা প্রি এক্সামিনেশন ফেজে আমি এটাই বলবো। কারণ এখানে দেখো আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে তোমাদেরকে টার্গেট করতে বলছি যে এই নাম্বারটা তোমাদেরকে কিন্তু আনতেই হবে। করলে গভর্নমেন্ট একদম সিকিওর। এর থেকে কিছু কম কিছু বেশিও হতে পারে। এটা আমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের বা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম। এই অনুযায়ী কিন্তু দেখতে হবে। পরবর্তীতে তোমরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি অরফেন সিভিল ডিফেন্স এই অনুযায়ী প্রত্যেকটার ক্ষেত্রে 5 7 8 10 এরকম করে ভ্যারি করবে। ওবিসি এবির ক্ষেত্রে কিন্তু নাম্বার খুব বেশি ভ্যারি করবে না, 90-এর কাছাকাছি নাম্বারে কিন্তু ফার্স্ট রাউন্ডে টানবে। এর পরবর্তীতে তোমরা দেখবে যে সেকেন্ড রাউন্ড হবে, সেকেন্ডের পরবর্তীতে থার্ড রাউন্ড হবে, থার্ডের পরবর্তীতে মপ আপ রাউন্ড হবে। ঠিক আছে,
তো মপ আপের পরবর্তীতে ফিজিক্যাল রাউন্ড হবে, এইভাবে তোমাদের চলতে থাকবে এবং যত রাউন্ড আগাবে তত কিন্তু এই কাট অফ তোমাদের আরও মানে এই সেফ স্কোরটা আরও সে অনুযায়ী কমে কমে আসতে থাকবে, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে দেখতে হবে বিষয়টা। আমি আশা করি ফার্স্ট রাউন্ড হিসেবে এই 90 মার্কস বা তার এর থেকে যত বেশি মার্কস তুমি গেইন করতে পারবে বা স্কোর করতে পারবে সেটা তোমাকে এক্সট্রা মাইলেজ দেবে। তো এই জায়গাটি ক্লিয়ার হলো। এবার দেখো আরেকটা বিষয় বলে দিচ্ছি যে মেইলদের আর ফিমেলদের মধ্যে যদি কম্প্যারিজন করতে যাই, মেইল অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুব কম, তো এখানে কিন্তু সিটও কম। তো মেইল অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু ফিমেলদের সাথে তুলনা করলে পরে ওই একই রকম জায়গায় চলে আসে, তার কারণ মেলের অ্যাসপিরেন্টের সংখ্যা কম, সিটও কম গভর্নমেন্টের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো অ্যাসপিরেন্টের সংখ্যা যা, সেই অনুপাতে কিন্তু গভর্নমেন্টের সিট নিয়ে যদি আলোচনায় আসি তাহলে কিন্তু সেখানেও কম্পিটিশান একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো কোনোটাকেই যে আলাদা করে আর কিছু বলার আছে তেমনটা নয়, তবে তুমি যে যত 90+ দিকে স্কোর রাখতে পারবে তার কিন্তু তত বেশি বেনিফিট। ক্লিয়ার? এবার দেখো চলে আসছি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এপাশে রেখেছি আমি কোশ্চেন স্ট্যান্ডার্ড আর এপাশে রেখেছি স্টুডেন্ট ইন্টারেস্ট রিটেনশন। তো মূলত কী বলতে চাইছি যে দেখো তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো তোমরা এই বেস লাইনে রয়েছো, ঠিক আছে। এখন এই বেস লাইনে থাকার পরবর্তীতে তোমাদের সামনে আমরা যখন কোশ্চেনগুলো আনি, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কী হয়, দিনকে দিন হাই হয়, দিনকে দিন হাই হয়। তো প্রথমত দেখো প্রথমের দিকে যে ক্লাসগুলো থাকে সেখানে কিন্তু খুব বেসিক লেভেলের কোশ্চেনই থাকে, কারণ একবারে আমরা যদি শুরুতেই কঠিন কোশ্চেন নিয়ে আলোচনায় আসি সেখানে তোমরা কিন্তু প্রথমেই ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। তো এর জন্য বেসিক লেভেলের কোশ্চেন থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়, এটাই চিরাচরিত নিয়ম। তো আমরা যখন এই ধরনের কোশ্চেনগুলো করাই, তো তোমাদের সামনে যেমন ধরো আমি কোনো একটা কোশ্চেন রাখলাম যে বৃক্কের কার্যগত গঠনগত একক কী, তোমরা জানো যে নেফ্রন। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কী, নিউরন। তো এগুলোর জন্য কিন্তু বই পড়তে হয় না, এগুলো মানে প্রত্যেকে পরীক্ষার হলে গেলে দেখবে যে এগুলো বই পড়ে যাও না পড়ে যাও এগুলো তুমি করতে পারবে। তো এই লেভেলের কোশ্চেন কোন জোনে থাকবে, এই লেভেলের কোশ্চেন থাকবে এই যে এই ডটেড লাইনটা দেখতে পাচ্ছ এই জোনে। তো এইটুকু এরিয়ার যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু কোনো ডিটারমাইনিং জোনের কোশ্চেন নয়, এগুলো তো সবাই পারে, এর জন্য আলাদা করে আর প্রিপারেশান নিতে হয় না। এর পরবর্তীতে আস্তে আস্তে যখন আমরা কোশ্চেন স্ট্যান্ডার্ড ইনক্রিজ করি তখন কি হয়, তখন জায়গাটি হচ্ছে যে তোমরা আস্তে প্রথমের দিকে একটু জটিল করে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যখন আরেকটু জটিল হয়, তোমরা এই জায়গাতে আসার পর কিছু স্টুডেন্ট আছে যে তারা কোনো জায়গায় ধরো জানলো না, আরও প্রিপারেশান নিয়ে সেই জায়গাটাকে ইনক্রিজ করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আর কিছু স্টুডেন্ট আছে যে যেখানে এসে সে আর পারছে না, তার পরবর্তীতে তার জটিল মনে হচ্ছে, সে আর ওপরের দিকে ওঠার চেষ্টা করে না, সে আবার ব্যাক করে। তো তাহলে তোমার দেখো তুমি যে বেসে ছিলে সেখান থেকে কিন্তু তোমার খুব বেশি ইমপ্রুভমেন্ট হলো সেটা কিন্তু নয়। তোমাদের বলে রাখি যে তোমাদের যদি সিলেকশন বা গভর্নমেন্ট অ্যালটমেন্ট দরকার হয় তোমাদেরকে এই জোনটাকে রিচ করতে হবে। তো কাজে তুমি এটুকু যদি উন্নতি করেও নাও তাতে কিন্তু তোমার সিলেকশন হবে না। তোমাকে যে টার্গেট করতে হবে, তোমাকে এই জায়গার থেকে তোমার এই টোটাল বিষয়টাকে টার্গেট করতে হবে। তো যারা এই এতখানি পর্যন্ত পৌঁছতে পারবে তারা কিন্তু গভর্নমেন্টে অ্যালটমেন্ট নিয়ে চলে যাবে। আর যদি তুমি এরকমভাবে গিয়ে এরকম আবার ইন্টারেস্ট ডিক্রিজ করে তাহলে এই জোনে থাকলে কিন্তু তোমার কোনো বেনিফিটই আখেরে হবে না। আমি কি বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারলে। তো মানে এরকম পোর্শনের মধ্যে কোনো তোমাকে সিলেকশান তুমি দেখতে পাবে না। এগুলোর কোশ্চেনের অ্যান্সার খুব নিম্নমানের মানে সেরকম নয়। পরীক্ষায় তোমরা জানো যে পরীক্ষার ক্ষেত্রে 60% কোশ্চেন বা 50% কোশ্চেন কিন্তু নন ডিটারমাইনিং কোশ্চেন, সেগুলোর জন্য আলাদা এফোর্ট দরকার হয় না। বাকি যে তোমার 40% কোশ্চেন আসে সেগুলো কিন্তু ডিটারমাইনিং কোশ্চেন, যার মধ্যে আমরা 10%কে নেগলেক্ট করতে পারি, যে সেগুলো অত্যন্ত হার্ড যদি হয় সেগুলোকে আমরা নাও ধরি। কিন্তু তোমার বাকি মানে মোটামুটি ওই যেটা বলতে যাচ্ছিলাম যে 70%-এর কাছাকাছি তোমায় গিয়ে একটা জায়গায় 75%, 80%-এর কাছাকাছি গিয়ে একটা জায়গায় দাঁড়াতে হবে, তাহলেই দেখবে যে সিলেকশান মানে অ্যালটমেন্ট ফার্স্ট রাউন্ডে তুমি গভর্নমেন্টে পেয়ে যাবে। তো যেটা বলার সেটাই বললাম। তো দেখো আমি প্রথমে একটা জিনিসকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এফোর্ট এবং তার আউটকাম বা রেজাল্ট এই দুটোর মধ্যে খুব একটা রিলেশান আছে, যে যতটা এফোর্ট তুমি দেবে ততটাই কিন্তু রেজাল্ট তুমি আউটকাম পাবে, ঠিক আছে। তো কাজে আজকের এফোর্ট কিন্তু তোমায় আফটার পাবলিকেশন অফ দ্য রেজাল্ট তোমায় বলে দেবে যে তুমি কতটা এফোর্ট দিয়েছিলে। তো সেই জায়গাতে রেজাল্ট যেন তোমার এই এফোর্টের বিষয়টাকে কথা বলে দেয় যে হ্যাঁ তোমার রেজাল্ট বলবে যে তুমি কতটা এফোর্ট দিয়েছিলে এবং গভর্নমেন্ট অ্যালটমেন্ট নিয়ে তুমি চলে যাবে। তো আমি এই জায়গাটাতেই তোমাদেরকে বলবো যে ক্লাসগুলো তোমরা ফলো করছো তো সেই ক্লাসগুলোকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভিডিওগুলোকে বোঝো বা বইয়ের যে জায়গায় কনসেপ্ট তোমরা যেগুলো পড়ছো সেগুলোকে খুব ভালো মতন বুঝে পড়ার চেষ্টা করো। খালি কিন্তু ওইভাবে মানে যে জায়গায় আটকে যাবে সেখান থেকে আবার ব্যাক করে চলে আসতে হলে পরে নতুন করে প্রিপারেশন নেওয়ার কোনো জায়গা নেই। এটুকুর কোশ্চেন তোমরা না পড়ে গেলেও পাবে এবং তাতে গেলে কিন্তু সিলেকশন হবে না আফটার অল, ঠিক। তো এই ছিল বলার। তো এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। পরবর্তী ক্লাস নিয়ে আবার ফিরছি তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।